গ্রামের মেয়ে, কোনো বিলাতি মহিলা নয়, বরং কোনো বাঙালি কিশোরী, যাকে সাহেব একসময় টেনে নিয়ে গিয়েছিল এই বাংলোতে। চোখে অশ্রু, ঠোঁটে অভিশাপ। সে চিৎকার করে বলে উঠল, ওকে ভয় করো না, আগুন ধরিয়ে দাও, হাতের আগুনটা ছুঁড়ে মারো ওকে লক্ষ্য করে। তবেই মুক্তি, আমরা সবাই মুক্তি পাবো। স্বাগতম জানাচ্ছি রহস্যবৃত্তের ৪১তম এপিসোডে। হালকা শীতের আমেজে ভয়ের শিহরণ দিতে আমি বিপ্লব আছি আপনাদের সাথে। আজকের এপিসোডটি সাজানো হয়েছে শ্রদ্ধেয় প্রিয়রঞ্জন ভট্টাচার্যের পাঠানো চমৎকার একটি ঘটনা দিয়ে। চলুন তবে কথা না বাড়িয়ে শুনে আসি আজকের ঘটনাটি। গ্রামের নাম করচাপুর। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। ঘন বাঁশবনের আড়ালে শেওলা ধরা ধ্বংসাবশেষের মতো দাঁড়িয়ে আছে এক পোড়া বাংলো। গ্রামের মানুষ বলে সাহেব বাড়ি, কেউ কেউ আবার ডাকে ভূত বাংলো নামে। দিনের বেলাতেও ওখানে কেউ পা বাড়ায় না। সন্ধ্যা নামলেই চারপাশে যেন গাঢ় কুয়াশা নেমে আসে। অনেকবার গ্রামবাসীরা চেষ্টা করেছে বাংলোটা ভেঙে ফেলার, কিন্তু প্রত্যেকবারেই অদ্ভুত কিছু ঘটনা ঘটে গেছে। শ্রমিকের কারো হাত ভেঙেছে, আবার না হয় কারো চোখ অন্ধ হয়ে গেছে, আবার কাউকে পরের দিন সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে। ফলে মানুষজন ও বাড়িটাকে অশরীরদের আস্তানা বলে মনে করে। কিন্তু এই বাংলোর ইতিহাস আজও ঠিকঠাক কেউ জানে না। শুধু গ্রামের বয়স্করা জানায় এখানে একসময় এক ইংরেজ সাহেব থাকত। নাম ছিল রিচার্ড মার্টিন। সে ছিল নৃশংস, নিষ্ঠুর আর ভয়ঙ্কর খুনে মেজাজের মানুষ। ব্রিটিশ আমলে জমি দখল, মানুষকে নির্যাতন, মেয়েদের উপর অত্যাচার, এসবের জন্যই সে কুখ্যাত হয়ে ওঠে। কিন্তু একদিন হঠাৎ করেই পুরো বাংলোটা আগুনে পড়ে যায়। কিভাবে আগুন লাগে কেউ জানে না। কেউ কেউ মনে করে এ ছিল অগ্নিযুগের স্বদেশী যুবকের কাজ। তবে ভেতর থেকে চিৎকার উঠেছিল, তা নাকি আজও মাঝ রাতে শোনা যায়। গ্রামের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক স্কুল শিক্ষক ছিলেন রমেশচন্দ্র। পড়াশোনায় আধুনিক, যুক্তিবিদ মানুষ। ভূত প্রেতের কথায় তিনি বিশ্বাস করতেন না। ছাত্রদেরও বলতেন ভূত বলতে কিছু নেই, সবই মানুষের ভয় থেকে তৈরি। একদিন তার ছাত্র সুভাষিস হঠাৎ বলে উঠল, স্যার, আপনি যদি সাহসী হন তবে সাহেব বাড়িতে এক রাত কাটিয়ে দেখুন না। গ্রামে তখন উৎসবের মরশুম। পুজোর অষ্টমীর আগের দিন গ্রামের ছেলেমেয়েরা একজোট হয়ে হইচই করছিল। রমেশবাবু হেসে বললেন, ঠিক আছে, কাল
আমি ওই বাংলোতে গিয়ে থাকব, তোমরা নিজের চোখে দেখে নিও। আসলেই ভূত বলে কিছু নেই। গ্রামের মানুষ ভয় পেয়ে তাকে থামাতে গেল, কিন্তু রমেশবাবু তো নাছোড়বান্দা, ভয়ঙ্কর জেদি মানুষ। যুক্তির জোরে তিনি মানতেই চান না কোনো অলৌকিক শক্তিকে। পরদিন রাতে লণ্ঠন হাতে তিনি ঢুকলেন বাংলোর ভেতরে। দরজাটা অর্ধেক ভাঙা, কড়ি কাঠে বাদুর উল্টে হয়ে ঝুলছে, দেওয়ালে কালচে দাগ, যেটা একসময় আগুনের তীব্র ছাপ ছিল। ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা গন্ধ নাকে লাগলো, একখানা পোড়া কাঠের, কখনো বা পচা মাংসের মতো। তিনি হাঁটতে হাঁটতে মূল হল ঘরে পৌঁছালেন। একসময় নাচ গানের আসর বসতো এখানে, এখন শুধু ভাঙাচোরা ঝাড়বাতির কাজ পড়ে আছে মেঝেতে। হঠাৎ করেই এক ঠান্ডা বাতাস যেন ঘরের মধ্যে বইতে শুরু করেছে। লণ্ঠনের আলো দপদপ করতে লাগলো। এটা কি স্বাভাবিক বাতাস? নিজেকেই নিজে প্রশ্ন করল রমেশবাবু। কিন্তু হঠাৎ পেছন থেকে যেন কারো জুতো পরে হাঁটার শব্দ শুনতে পেলেন। ভারী বুটের আওয়াজ। রমেশবাবু চট করে পিছনে ঘুরে তাকালেন, দেখলেন কেউ নেই। তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। প্রথম তলায় পৌঁছেই হঠাৎই কানের কাছে ফিস ফিস করে যেন ইংরেজি কথার শব্দ শুনতে পেলেন। সম্পূর্ণভাবে বোঝা গেল না। অন্ধকার চারিপাশ, কেবলমাত্র শীতল নিঃশ্বাসের মতো শব্দ ঘুরপাক খাচ্ছে চারিদিকে। আলোটা একটু তুলে ধরে হঠাৎই রমেশবাবুর চোখে ভেসে উঠল দেওয়ালের গায়ে ঝোলানো একটা লম্বা ধুলো মাখা তৈলচিত্রে আগুনের শিখা। এই আগুনের ভিতর দিয়েই দেখা গেল এক সাহেব দাঁড়িয়ে আছে, সাদা কোট, টুপিতে পালক, হাতে হুইস্কির গ্লাস। তার চোখ দুটো লালচে, মুখে রক্ত মাখা হাসি। ওহ, তুমি আসিয়াছ। তুমি আমার নতুন অতিথি। সাহেবের গলা যেন বজ্রের মতো কেঁপে উঠল, মুখে কুটিল এক চাপা হাসি। রমেশবাবু পেছনে সরে গেলেন, কিন্তু শরীর নড়ছিল না। দুই পা যেন জমে গেছে মাটির সঙ্গে। এবার সাহেব ওই তৈলচিত্রের ভেতর থেকে টলতে টলতে এগিয়ে আসছে। আর একটু কাছে আসতেই চারপাশে ভেসে উঠল মেয়েদের চিৎকার, মানুষের আর্তনাদ আর অশ্রুতপূর্ব কান্নার শব্দ। মনে হচ্ছিল শত শত আত্মা একসঙ্গে চিৎকার করছে, তুমি জানো আমি কে? সাহেবের গলা আবার ভেসে এলো। রমেশবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, রিচার্ড মার্টিন সাহেব। সাহেব ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। ঠিকই ধরেছ, আমি মারা যাইনি। আমি এখনো বাঁচিয়ে আছি এই বাংলোর দেয়ালের মধ্যে। যাদের রক্ত ঝরাই আছি, যাদের দেহ পুড়াই আছি, তাদের আত্মা বন্দী রহিয়াছে এইখানে। আর আমি তাদের উপর রাজত্ব করি। এরপর হঠাৎই চারপাশের দেওয়াল থেকে কালো ছায়ারা বেরিয়ে এলো। তারা ছিল অর্ধেক মানুষ, অর্ধেক বিভৎস ঝলসানো অবয়ব। কাতর চিৎকার করতে করতে তারা রমেশবাবুকে ঘিরে ধরল। চিৎকার করে বলছে, মুক্তি, মুক্তি।
মুক্তি দে আমাদের, মুক্তি দে আমাদের। আমাদের মুক্তি না দিলে তোকে মরতে হবে, তোকেও বন্দি থাকতে হবে আমাদের সাথে। চারপাশ থেকে ছায়াগুলো কেউ তার গলা টিপে ধরছে, আবার কেউ তার হাত চেপে ধরছে। রমেশবাবু লড়াই করার চেষ্টা করছে, কিন্তু কিন্তু কোনো লাভ হলো না। সেই মুহূর্তে তিনি অনুভব করলেন হাড়ে হাড়ে এক ভয়ঙ্কর ঠান্ডা ছড়িয়ে পড়ছে, শরীর জমে যাচ্ছে, শ্বাসরোধ হচ্ছে। ঠিক তখনই দূরে লম্বা বারান্দার শেষে ভেসে উঠল এক অতি সুন্দরী এক নারীর মুখ। গ্রামের মেয়ে, কোনো বিলাতি মহিলা নয়, বরং কোনো বাঙালি কিশোরী, যাকে সাহেব একসময় টেনে নিয়ে গিয়েছিল এই বাংলোতে। চোখে অশ্রু, ঠোঁটে অভিশাপ। সে চিৎকার করে বলে উঠল, ওকে ভয় করো না, আগুন ধরিয়ে দাও, হাতের আগুনটা ছুঁড়ে মারো ওকে লক্ষ্য করে। তবেই মুক্তি, আমরা সবাই মুক্তি পাব। কেমন করে যেন রমেশবাবুর শরীরে প্রাণে বাঁচার চরম শক্তি ভর করল। সব শক্তি জড়ো করে হাতের লণ্ঠনটা ছুঁড়ে দিলেন সাহেবকে লক্ষ্য করে। সাহেব হঠাৎ চিৎকার করে উঠল, না না, আলো না, আলো না, আগুন না, আগুন না। মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, বাংলোর ভেতরটা কেঁপে উঠল। আগুনের লক লক শিখা ছড়িয়ে পড়তেই ছায়াগুলো একে একে ছটফট করতে করতে মিলিয়ে গেল। সাহেবের ভয়ঙ্কর অবয়ব চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। আগুন ক্রমশ বাংলোটাকে গ্রাস করতে লাগলো। রমেশবাবু প্রাণপণে ছুটে বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে দেখলেন গ্রামের মানুষ আগুন দেখে ছুটে এসেছে। সেদিন রাতেই আবার চলতে চলতে ধসে পড়ল সেই পোড়া বাংলোটা। পরদিন সকালে শুধু ছাই আর ইটকাঠের স্তূপ পড়ে রইল। কিন্তু আশ্চর্যের কথা, তারপর থেকে আর কখনো ওই জায়গা থেকে কোনো ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়নি। গ্রামের মানুষ মনে করল অবশেষে অভিশপ্ত আত্মারা মুক্তি পেল। রমেশবাবু যদিও বেঁচে ফিরলেন, কিন্তু তার শরীরের ভেতর যেন কিছু বদলে গেল। মাঝে মাঝেই তিনি একা একা চুপ করে থাকেন, চোখে ভয় লেগে থাকে। কেউ তাকে প্রশ্ন করলে শুধু বলেন ওখানে কোনো বাংলো ছিল না, ওটা ছিল এক নরক। আজও করচাপুরের মানুষ পোড়া বাংলোর ভগ্নাবশেষকে দূর থেকে দেখে ভয় পায়, কিন্তু তারা বিশ্বাস করে রমেশবাবুর আগুনেই শেষ হয়েছে সাহেবের অশুভ রাজত্ব, আর সেই পোড়া বাংলোর ইতিহাস হয়ে উঠল গ্রামের অভিশপ্ত কাহিনী। সম্মানিত শ্রোতা, এই ছিল আজকের আয়োজন। জানি না আজকের এই ঘটনাটা আপনাদের কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার ভালো লাগার অনুভূতি ব্যক্ত করবেন কমেন্ট বক্সে, আর শেয়ার করবেন আপনার ভালো লাগা মানুষদের মাঝে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসব নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন আরো একটি এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।